দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে রাতে RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে আজকে গুরুত্বপূর্ণ দিন ছিল, আসলে সংলাপ ছিল, বৈঠক ছিল, সাক্ষাৎ ছিল, বহুকাঙ্ক্ষিত সাক্ষাৎ। বিএনপির সময় চেয়ে সাক্ষাৎ করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বৈঠকের পরে স্পষ্টভাবে বিএনপি বলেছে যে তারা খুব বেশি সন্তুষ্ট নয় এই সাক্ষাতের পর এবং এই ডিসেম্বরের মধ্যেই বিএনপি সুনির্দিষ্টভাবে নির্বাচন চায়, যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া হয়নি বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বিএনপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় সেক্ষেত্রে দেশের যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সেটি আসলে ক্রমাগতভাবে খারাপের দিকে যাবে। আমরা এই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করতে চাই। আমাদের আজকে আলোচনার বিষয় সংলাপ, সংস্কার এবং নির্বাচন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডাক্তার জায়েদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে দর্শক কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপাতত আমরা শুরু করতে চাই ডাক্তার জায়েদুর রহমান। ডাক্তার জায়েদ, আমি একটু জানতে চাই যে আজকের যে সাক্ষাৎ হলো বিএনপির সঙ্গে, এটির আউটকাম কি দেখছেন, ফলাফল কি দাঁড়ায়? বিএনপি যেটি বলছে যে ডিসেম্বরের মধ্যে, আগেই অনুমোদন ছিল, তারা ডিসেম্বরের ভোটের কথা বলছিল, ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে, সেটি ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং বলেছেন যে তারা একেবারেই সন্তুষ্ট নয়। মানে বিএনপি যা বলেছে সেটাই আমি মেজর সমস্যা দেখছি না, কিন্তু আমি আজকে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে রাজনীতিতে। জামায়াত নির্বাচন নিয়ে একটা সময়ের কথা বলেছে এবং এনসিপি নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয় এমন বক্তব্য দিয়েছে। সবগুলো যদি আমরা একত্র করি অনেক ঘটনা ঘটেছে আজকে। প্রথম বিএনপির ব্যাপারটা, বিএনপি বেরিয়ে যে কথাটা বলেছে আমি এটাকে খুব বেশি নেগেটিভলি নেই না। একটা কথা আমি আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি, যে কোনোখানেই বলি, যেটা হচ্ছে পলিটিশিয়ানদের রেটরিককে সবসময় একেবারে আক্ষরিক অর্থে নিতে হয় না। কারণ আমরা একটু যদি এভাবে মেলাই, এই বৈঠকের পর সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিং করেছেন এবং ওনার ভাষ্য মতে বৈঠক শেষে তার মনে হয়েছে যে বিএনপির যে ডেলিগেট গিয়েছিলেন তারা সন্তুষ্ট হয়ে বেরিয়েছেন এবং তারা বিএনপি যা দীর্ঘ একটা বৈঠক হয়েছে, 2 ঘন্টার বৈঠকে তারা সবকিছুই তাদেরকে স্যাটিসফাই করতে পেরেছেন বলে তাদের মনে হয়েছে। তাহলে এখন আমরা যদি ব্যাপারটাকে এরকম, তাহলে যে বিএনপি সন্তুষ্ট হলো কিন্তু বাইরে এসে সে ভিন্ন বক্তব্য দিচ্ছে, অথবা যতটুকু সন্তুষ্ট হয়েছে ততটুকু সন্তুষ্টি না দেখিয়ে কিছুটা অসন্তোষও দেখিয়েছে। এখন ঘটনা যেটা দাঁড়ালো, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার তো তার যে জায়গা দীর্ঘদিন থেকে ছিল, ডিসেম্বর থেকে জুন, সো টেকনিক্যালি ডিসেম্বরে নির্বাচন হতে পারে, সরকার এটাকেও ডিসকার্ড করেনি এবং ডক্টর আসিফ নজরুল এটাকে ক্ল্যারিফাই করেছেন রিপিটেডলি যে যদি এর মধ্যে শেষ হয়ে যায় তাহলে আমরা নির্বাচন করে ফেলবো। সত্যি কথা হচ্ছে নির্বাচন আমরা যদি একটু হিসেব করি, নির্বাচন আসলে জুন পর্যন্ত যাওয়া এমনিতেও সম্ভব না, কারণ সামারে নির্বাচন হওয়া আমাদের এখানে আসলে হয় না। এই যে এপ্রিলেই হঠাৎ করে আজকে একরকম কালবৈশাখীর মতো হয়ে খুব ভারী বৃষ্টি হলো, সব সিস্টেম নষ্ট হয়ে গেল। এপ্রিল মাস, এখন মেতে প্রচন্ড গরম, এর মধ্যে বৃষ্টি, সবকিছু মিলে আসলে এদিকে রমজান আছে, তো নির্বাচন আসলে ডিসেম্বরের পর 2-3 মাসই পেছাতে, 1-1.5-2 মাস পেছাতে পারে, এর বেশি আসলে টেকনিক্যালি আজকে জামাতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যাতে রমজানের আগে নির্বাচনটা হয়ে যায়, তাহলে খুব বেশি সম্ভব না। আমি যেটা ধারণা করি বিএনপি ডিসেম্বরের এই আলাপটা মাঠে রাখবে, এটা তার রাজনৈতিক কৌশলের অংশ। সে আশা করে ইভেন আমি যদি তাত্ত্বিকভাবে ধরে নিই জুনেও নির্বাচন যদি হয়, যেমন আমাদের কিন্তু ইতিহাসে একটা জুনের নির্বাচন আছে 96 সালে তত্ত্বাবধায়কের অধীনে যে নির্বাচনটা হয়েছে। সুতরাং বিএনপি আমি ধারণা করি যে তারা এপ্রিল মে এরকম সময়ও নির্বাচন নিয়ে প্রবলেম তাদের আছে বলে মনে হয় না, কিন্তু যেহেতু এই মুহূর্তে মাঠে এই সরকারকে অনেক দীর্ঘায়িত করো এই রকম ন্যারেটিভ আছে এবং বেশ কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে যেটা মনে হয় যে সরকারের অন্তত একটা অংশ এই ন্যারেটিভের সাথে অ্যালাইনড। সো বিএনপি রাইটলি আমি বলবো চাপটা জারি রাখছে যাতে নির্বাচনটা এর চেয়ে বেশি মানে জুনের পরও চলে না যায়, এটাকে আমরা রেটরিক হিসাবে দেখব। কিন্তু আইন উপদেষ্টা যেটি বলেছেন যে কোনোভাবেই জুনের পরে নির্বাচন যাবে না, রিপিটেডলি উনি বলেছেন, এটা তারপরেও কি বিএনপির মধ্যে কোনো রকম শঙ্কা দেখেন? মানে এটা কি একরকম কৌশল যে সরকারকে চাপে রাখা যাতে করে কোনোভাবে আর আমি কয়েকটা ঘটনা যদি একটু যোগ করি, একটু প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা বলেছেন ক্লিয়ারলি যে প্রধান উপদেষ্টা যা বলছেন তার বাইরে আর কে কি বলছে এটাকে গুরুত্ব দেওয়ার দরকার। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, কারণ বিএনপি এই দাবি তুলেছে বা এই কথা বলেছে যে সরকারে থাকা মানুষজনের বিশেষ কিছু আচরণ। আমি একটা ছোট উদাহরণ দিই, সরাসরি কথা বলি। ধরুন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি কোথায় কে 5 বছর সরকারকে থাকতে বলছে সেটা নিয়ে স্ট্যাটাস যেটা শেয়ার করছেন। উনি তো একজন জাস্ট সাংবাদিক উনি নন, উনি সরকারের অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন। কোথায় একজন হুজুর
মোনাজাত করছেন এবং করাচ্ছেন যতদিন ডক্টর ইউনূস বেঁচে থাকবেন এই জমিনে আর কোনো নির্বাচন হবে না। তিনি সেটা শেয়ার করছেন, যদি একটা ইনিশিয়াল দিয়েছেন যে আমরা নির্বাচন, কিন্তু উনি শেয়ার করছেন। একজন উপদেষ্টা বলছেন জনগণ আমাদেরকে রাস্তায় বলছে 5 বছর থাকো, হালকা ঢঙে বলছেন। একজন উপদেষ্টা বলছেন আমরা নির্বাচিত নই, এটা কে বলল? সো এই সব কিছু যদি একত্র করেন, তার সাথে সরকারের বাইরে থাকাদের মধ্যে, বিশেষ করে আমি এনসিপিকে এখানে রিলেট করতে চাই, কারণ জনগণের মধ্যে, অনেকের মধ্যে, সবার মধ্যে না হলে অনেকের মধ্যে এই পারসেপশন হচ্ছে সরকারের সাথে একটা এক্সটেনশন হচ্ছে এনসিপি। সো এনসিপির পক্ষ থেকেও যখন নির্বাচনে অনিশ্চয়তা তৈরির মতো বক্তব্য আসে, আমি আজকের কথাও বলছি না, যারা নাহিদ ইসলাম বেশ কিছুদিন হয়ে গেল উনি দায়িত্ব নেওয়ার পরপরই যে এই বছরে নির্বাচন হওয়ার মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। সো এইগুলো সবগুলোকে যদি আমরা একত্র করি, আইনের ভাষায় যেটাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে, তাতে কিন্তু একটা সংশয় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড ফাইনালি আমি একটা জিনিস যোগ করতে চাই, এটা বেশ আগের কথা, সম্ভবত অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম দিকে আইন উপদেষ্টা বলেছিলেন যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হতে পারে। তখনই সেটার প্রটেস্ট করেছিলেন ধর্ম উপদেষ্টা, এবং উনি প্রটেস্ট করে বলেছেন এটা সরকারের বক্তব্য না, কিন্তু উনি নিজে একটা বক্তব্য দিয়েছিলেন। সেটা হচ্ছে এরকম যে আমাদের সরকার শেখ হাসিনার পতনের পরে এসছে, এবং শেখ হাসিনা সরকার যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এই সরকার ততদিন থাকবে। তো সব যদি যোগ করেন আপনি দেখবেন যে এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা এই সরকারকে 5 বছর রেখে দিতে হবে, ফেসবুকে ইভেন্ট তৈরি হচ্ছে, মার্চ ফর ডক্টর ইউনূস হচ্ছে, সব কিছু মিলে এই সংশয় রাখাটা সমস্যার কিছু নাই আমি মনে করি। এটা অন্তত একটা সেফগার্ড বা একটা ডেটারেন্ট হিসাবে থাকবে। বিএনপি কি বিশ্বাস করছে সরকারের, ধরেন যে আজকে যে সাক্ষাৎ হলো সেই জায়গায় যে কথাবার্তা, একই সঙ্গে আইন উপদেষ্টা যে ব্রিফ করলেন কোনোভাবে ডিসেম্বর জুনের পরে যাবে না, সেটি থেকে বিএনপি আশ্বস্ত বলে মনে হয় আপনার? আমার কাছে মনে হয় মোটামুটি আশ্বস্ত, কিন্তু যেটা হয় একটা ভলেটাইল পলিটিক্যাল পরিস্থিতি যে কোনো সময় যে কোনোভাবে পাল্টে যেতে পারে, যে কোনো সময় পাল্টে যেতে পারে। যেমন আমি একটু খোলামেলা যদি বলি, আমাদের সেনাপ্রধান খুব সিরিয়াসলি ইলেকশন টাইমলি হোক এটা প্রকাশ্যেই বলছেন, কিন্তু দেখবেন তাকে সরিয়ে ফেলার চেষ্টা আছে আবার বিভিন্ন জায়গা থেকে। এই সরকারের একজন উপদেষ্টা, এক্সিস্টিং উপদেষ্টা, যে সাক্ষাৎকার দিয়েছেন একটা টিভি চ্যানেলকে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের যে ওই সময়কার নিয়োগ নিয়ে, এগুলো তো পরিকল্পনা আছে। সুতরাং আমি মনে করি বিএনপি এর আগে যেগুলো বললাম তারা আশ্বস্ত হয়েও তাদের এই কনফিউশনটা আমাদের জাতির স্বার্থেই প্রয়োজন, এইটা তাদের সেফগার্ড করা দরকার, তাদের ভ্যানগার্ডের মতো এটা পাহারা দেওয়া দরকার যাতে অন্য কিছু না হয়। সো কারো যদি এই ধরনের পরিকল্পনা থাকে, কারো যদি এই ধরনের স্বপ্ন থেকে থাকে, সেটা যাতে বিএনপির এই ধরনের অ্যাক্টিভিটির কারণে বাধাপ্রাপ্ত হয় আমরা সেটাই চাই। কারণ বাংলাদেশের এই সরকারের মাধ্যমে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন যদি না হয় আমরা খুব বড় বিপদে পড়ে যাব। এই ধরনের মানে ইতিহাস কি বলে? বাংলাদেশের ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলি বা এটি অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্বের বিভিন্ন রকম অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ইতিহাস কি বলে? মানে নর্মালি এসব সরকার যায় আসলে ভ্যারিজ। যেমন আমাদের অন্তত আমাদের সাম্প্রতিক সময় যেটা আছে 1/11 সময় ওরা কিন্তু এসেই ঘোষণা করেছিল তারা 2 বছর থাকবে, এবং তারা কিন্তু 2 বছরের মধ্যেই মোটামুটি নির্বাচন করে বিদায় দিয়েছে। কিন্তু কি হবে না হবে চাইতে জরুরি কথাটা হচ্ছে ভিন্ন রকম কিছু আবার তৈরি হয়ে যাওয়া কিনা। যেমন ধরুন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, নির্বাচন হতে পারলো না, আমরা তো এই আলাপ সামনে আনার চেষ্টা দেখছি যে বাংলাদেশে সরাসরি বা 1/11 মতো মুখোশ পরে কোনো মিলিটারি টেক ওভার হয় কিনা, হবে কিনা। কারণ এই প্রত্যেকটা জিনিস একটা সম্ভাবনা থেকে যায়, কারণ এখানে নানান জন খেলছে। আওয়ামী লীগ তো আছে, আমি দেশের কথা বাদ দিচ্ছি, আওয়ামী লীগ আছে, ইন্ডিয়া আছে, এবং আপনি ইন্ডিয়ান মিডিয়া দেখলে দেখবেন তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশের সামরিক বাহিনী কিছু একটা করে ফেলছে, এরকম ন্যারেটিভ জারি রেখেছে। সো এই ধরনের পরিস্থিতি যেহেতু আছে, এটা যদি অন্য কোথাও নাও থাকে, আমি প্রায় বলছি যে স্টেক ইজ সো হাই যে আপনি আসলে যত বেশি সতর্ক থাকবেন, সব শতভাগ নিশ্চয়তার পরও বাংলাদেশে একটা নির্বাচন হয়ে একটা পলিটিক্যাল সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমি মনে করি না যে আমাদের বিপদ শেষ হবে। আজকে ধরেন জামাত আমির অনেকদিন পরে আজকে প্রকাশ্যে দেখা গেল তাকে। এর আগে তিনি লন্ডনে গিয়েছেন, খবর এসেছে যে তিনি তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে সেখানে তার সাক্ষাৎ হতে তারেক রহমানের বাসায়। এবং আজকে জামাতের যে সুর আগে ছিল নির্বাচন নিয়ে, সেই সুরে কোনো রকম পরিবর্তন দেখছেন কিনা? আগামী রমজানের আগে নির্বাচন চাই জামাত, অর্থাৎ ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি
এরকম টাইমলাইন, অথবা ডিসেম্বরের পর, ফেব্রুয়ারির মাঝামাঝি, মানে সর্বোচ্চ অতটুকু আর কি তাদের ভাষ্য। এবং স্পষ্টভাবে বলেছেন যে রমজানের আগে নির্বাচনটা শেষ যাতে হয়। আগের সঙ্গে জামাতের এখনকার অবস্থা খুব স্পষ্ট পার্থক্য আছে। জামাত এতদিন পর্যন্ত এনসিপি যেভাবে বলছিল, জামাত কিন্তু খোলামেলা বলা ভালো, এনসিপির মতো করে কথা বলছিল, নির্বাচন হোক কিন্তু বিচার সংস্কার এগুলো হতে হবে। ব্যাপারটা এরকম যে শেখ হাসিনার বিচার পরবর্তী সরকার করবে না, সুতরাং এই সরকারকেই করে যেতে হবে। আমি দেখলাম ডক্টর আসিফ নজরুল তাই বলছেন। আমি ঠিক জানি না, আমি আপনাকে একটা যদি প্রশ্ন করি, আজকে আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন করছি, নির্বাচনে যদি এনসিপি যেতে সরকার গঠন, নির্বাচনে যদি জামায়াত যেতে, নির্বাচনে যদি বিএনপি যেতে, কোন দলটা আওয়ামী লীগের বিচার করতে চাইবে না? কে আওয়ামী লীগকে দিয়ে টর্চার হয়নি এর মধ্যে? কার কোন বেনিফিট থাকতে পারে যে আমি আওয়ামী লীগকে বিচার করব না? তারপরেও কেন বিষয়টা সামনে আনা হচ্ছে? এই জন্যই বলছি আসলে সামনে আনা হচ্ছে, আমরা তো সরাসরি বলতে পারি না। এনসিপির আসলে সময় প্রয়োজন, এই দলটা তৈরি হয়েছে খুব অল্প সময়। সমস্যা হচ্ছে কি, আমি এভাবেই বলতে চাই যে তারা মনে করছেন বা তারা চাইছেন খুব দ্রুত তারা ফলাফল পেতে চান। সত্যিকার অর্থে এই নির্বাচন যদি আরও 1 বছর পিছিয়ে যায়, আগামী বছরও যদি নির্বাচন না হয়, এনসিপি কি তারপরও যথেষ্ট প্রস্তুত হবে নির্বাচনের জন্য? হবে না। তাদের আসলে এই নির্বাচনকে প্রধান টার্গেট করা ঠিক হয় না, কিন্তু তারপরও তারা এটাকেই প্রধান টার্গেট করছেন এবং তারা সময় বেশি পেতে চাইছেন। ফলে সংস্কার বা বিচার এগুলোরও পপুলার ডিমান্ড আছে, এগুলো হতে হতে যদি তারা বেশ কিছুটা সময় পান, তারা দলটা গুছিয়ে উঠতে পারেন। সো জামাত এতদিন পর্যন্ত ঠিক তাদের মতো করে কথা বলছিলেন, আজ যেটা বললেন সেটা একেবারেই ডিফারেন্ট এবং সেটা খুব বিএনপির কাছাকাছি। বিএনপির যে ডেডলাইন ডিসেম্বর, আর তাদের ডেডলাইন হচ্ছে 15 ফেব্রুয়ারি, তার মানে 1.5 মাসের মতো বেশি সময়। সুতরাং তারা একদম বিএনপির সাথে অ্যালাইন্ড হয়েছেন বলা যায়। এবং আমরা বলবো যে বৈঠকটা তারা করেছেন বিএনপি সর্বোচ্চ নেতৃবৃন্দের সাথে, সেখানে তাদের কোনো না কোনো ধরনের আলাপ আলোচনা, কোনো না কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেখান থেকে তাদের অবস্থান বদল। এখন ধরেন বিএনপি জামাত আমরা একই ধরি, এটার পরে পাশাপাশি আমরা বিপরীত অবস্থান দেখছি। এনসিপি এখন আগের অবস্থানে আছে এবং আজকে এই লাইনে আসলে আগে আসেনি। আজকে যেটি বলেছেন নাহিদ ইসলাম, সেটা হচ্ছে যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে কিছু কিছু জায়গায়, কয়েক জায়গায়। সো এই অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। এবং উনি আরেকটা জিনিস যোগ করেছেন যে গুরুত্বপূর্ণ সংস্কার না হলে তারা নির্বাচন করবেন কিনা সেটা তারা ভেবে দেখবেন। সুতরাং এটা এখন একদম নতুন ডাইমেনশন। এতদিন তারা যেভাবে কথা বলছিলেন, নাহিদ ইসলাম কিন্তু আগে আইন শৃঙ্খলার কথা বলেছেন, আজকে এখন এসে প্রশাসনের নিউট্রালিটির কথা বলছেন। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, পলিটিশিয়ানদের কিন্তু রেটরিক থাকে, ওই যে উনি এই কথাটা বললেন, অথচ 2 জন স্টুডেন্ট সরকারে আছেন যারা তাদের বন্ধু এবং তারা এই দলে যোগ দিতে পারেন বলে আলাপ আছে। নট অনলি দ্যাট, জনাব নাহিদ ইসলাম নিজে ক্যাবিনেটে ছিলেন, ওখান থেকে রিজাইন করেই উনি এখানে জয়েন করেছেন। মানে ওনার তো নিশ্চয়ই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয়নি আমি এনসিপিতে জয়েন করব। উনি এদের সাথে যোগাযোগে ছিলেন, এদের অংশ ছিলেন যখন এই দল গঠিত হয়নি তখনও, তারপর করেছেন। সো এই ঘটনাগুলো আছে। আবারও বলছি ওই কথা, এটাও আমি খুব প্রবলেম দেখি না। প্রত্যেক দলই চেষ্টা করবে সরকারকে চাপ দিয়ে সর্বোচ্চ লেভারেজ আদায় করা, সে চেষ্টা করবে এই চাপ দিয়ে যদি নির্বাচনের জন্য আরেকটু বেশি সময় পাওয়া যায় সে সেটা। অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। আহমেদ আজম খান, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমি একটু শুরুতে যে প্রশ্নটি করেছিলাম ডাক্তার জায়েদ রহমানকে, যে বিএনপি একটা লাইন বলল যে আলটিমেটলি তারা একেবারেই সন্তুষ্ট না এই যে প্রধান উপদেষ্টার সাক্ষাতের পর, অথচ আইন উপদেষ্টা বললেন যে তার কাছে মনে হচ্ছে যে বিএনপির যে প্রতিনিধি দল তাদেরকে তার কাছে হ্যাপিলি মনে হয়েছে এই সাক্ষাতের পরে, এবং কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না, ডিসেম্বর জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হবে। তারপরেও বিএনপির আক্ষেপ, আশঙ্কার জায়গা কোথায় আসলে? ধন্যবাদ আপনাকে। জায়গা কোথায়? ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, এই যে আলোচনাটা খুব আন্তরিক পরিবেশে হয়েছে, এটা কিন্তু ডক্টর আসিফ নজরুল বলেছেন। আমি মনে করি যে এখন যে সরকার, এই সরকারটি কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে এবং আমরা সকল রাজনৈতিক দল এবং জনতার সমর্থিত সরকার। কাজে এর সাথে আমরা জনগণের দাবি নিয়ে বসবো, সেখানে তো পরিবেশটা আন্তরিকই থাকবে। সেখানে তো পরিবেশটা ওই বিএনপি আর ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো বৈরী সম্পর্ক থাকবে না। অতএব আসিফ নজরুল যেটা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আলোচনার যে কন্টেন্ট তাতে আমরা অসন্তুষ্ট এই জন্যেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে বলেছিলেন এবছরের শেষের দিকে নির্বাচন। আমরা তখন কিন্তু জুনের কথা বলেছিলাম। ওনার উপরে আস্থা রেখেই আমরা বলেছি যে ঠিক আছে,
যেহেতু প্রয়োজনীয় সংস্কার, অত্যাবশ্যক কিছু সংস্কার প্রয়োজন, ঠিক আছে, ডিসেম্বরে নির্বাচন হতে পারে। এর এক সপ্তাহ পরে দেখলাম যে ওনার প্রেস সেক্রেটারি, ওনার কোথাও কোনো মন্তব্য ছাড়াই ওনার প্রেস সেক্রেটারি মন্তব্য করে বসলেন যে ডিসেম্বর অথবা পরবর্তী জুনে নির্বাচন। এই জনগণের মধ্যে একটা ধোঁয়াশার তৈরি হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা ধোঁয়াশার তৈরি হলো যে প্রেস সচিব এটা কি বলছেন। এরপরে দেখা গেল একটার পর একটা মন্তব্য উপদেষ্টাদের। কেউ বলছেন যে আমরা জনগণ চায় আমরা 5 বছরই থাকি, কেউ আবার বলছেন যে এটা তো নির্বাচিত সরকার। আবার দেখা যায় যে বিভিন্ন জায়গায় কিছু কিছু স্লোগান আসে ওনাকে ঘিরে যে আমরা আপনাকে 5 বছর দেখতে চাই, যেমন ঈদের অনুষ্ঠানে। তো এগুলো তো আবেগের বিষয়, আবেগ আর বাস্তবতা, আবেগ আর গণতন্ত্র, আবেগ আর রাষ্ট্র, এগুলো তো এক জিনিস। কিন্তু এই জায়গায় প্রশ্নটা রাখতে চাই, যেহেতু আপনাকে পেলাম, সেটি হচ্ছে যে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চাওয়াটা অনেকের দেখা যাচ্ছে ইদানিং যে ডক্টর ইউনূস সাহেব এখন নির্বাচন চায় না, যোগ্য লোক পেয়ে গেছি, যোগ্য প্রধানমন্ত্রী পেয়ে গেছি, নির্বাচন করার দরকার কি, আজীবন ক্ষমতায় থাক ডক্টর ইউনূস সাহেব। মানে আলটিমেটলি মানে এগুলোর কারণে কি আরো বেশি মানে আশঙ্কা আপনাদের? না, এগুলোর কারণে না, এই উদ্ভূত পরিস্থিতির কারণে। এই যে উনি ডিসেম্বর থেকে জুনে চলে গেলেন, আবার একজন উপদেষ্টা বললেন এটা তো নির্বাচিত সরকার, আরেকজন উপদেষ্টা বললেন যে জনগণ চায় আমরা 5 বছর থাকি। এই যে কথাবার্তাগুলো অসংলগ্ন, এগুলোতে শুধু বিভ্রান্তিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে না, বিভ্রান্তিটা জনগণের মধ্যেও। একটা কথা মনে রাখতে হবে যে এই জনগণকে শুধু বিএনপির যারা সমর্থক নেতাকর্মী তাদের মধ্যে নাকি আপামর জনগণের মধ্যে? আপামর জনগণই তখন নির্বাচন চায়। একটা কথা মনে রাখবেন যে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে আমরা অভ্যুত্থান পরবর্তীতে যে সরকার গঠন করেছি সকলে মিলে, তার কাছে কিন্তু প্রত্যাশা সকলেরই বেশি, জনগণেরও বেশি, যে এবার এমন একটা নির্বাচন তিনি উপহার দেবেন এবং এমন একটা নির্বাচনী ব্যবস্থা তিনি উপহার দেবেন যাতে করে আগামী দিনে আর কোনো দিন নির্বাচন নামে প্রহসন না হয়। যেমন ডক্টর জাহিদুর রহমান নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন, আমার বিশ্বাস তার প্রতি অত্যন্ত মেধা সম্পন্ন একজন মানুষ, তার প্রতি আমার বিশ্বাস এবং ওই কমিশনের প্রতি, ওই কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার, আমার বিশ্বাস যে তারা যে রিপোর্ট জমা দিয়েছেন, এমন একটা রিপোর্টই জমা দিয়েছেন যেটা নির্বাচনী ব্যবস্থার আমূল পাল্টে দেবে, এবং এটা কিন্তু নির্বাচনের আগেই সম্ভব। এবং আরও যে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো, সেই সংস্কারগুলো কিন্তু আগামী 6 মাসে করে নির্বাচনটা কিন্তু ডিসেম্বরের মধ্যে হতে পারে। দেখুন আজকের একটা বক্তব্যে আজকের একটা বক্তব্যে আমার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে বা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ডক্টর আসিফ নজরুল প্রথমে বললেন মিডিয়ার সামনে ব্রিফিংয়ে যে ডিসেম্বর অথবা পরবর্তী জুনে এটা হবেই। তারপর আরেক সাথে সাথে আবার বললেন যে দেখুন গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত তো নির্বাচন হতে পারে না, এটা তো জনগণের চাওয়া। আবার বললেন যে আওয়ামী লীগ যখন জামায়াত নেতাদের বিচার করেন, ফাঁসি দেন, তখন কিন্তু 2.5 বছর লেগেছিল। অর্থাৎ একটা কথার সাথে আরেকটা কথা কিন্তু মিল নেই। তার মানে কি এই গণহত্যার বিচার জন্য 2.5 বছর বা 5 বছর লাগলে সেটা শেষ করে নির্বাচন হবে? অর্থাৎ ডক্টর আসিফ নজরুলের বক্তব্যেও কিন্তু একটার থেকে আরেকটায় কোনো ধারাবাহিকতা নেই। এই জন্য বলেছেন যে কোনোভাবেই কোনো অবস্থাতেই জুনের পরে নির্বাচন যাবে না, এটাই তো বলেছেন। এই কথাটা শেষ করেছেন এই কথাটা বলে, কিন্তু মাঝখানে যে কথাগুলো বলেছেন এই কথাগুলোতে ধোঁয়াশা তৈরি হয়। জুন কেন দরকার হবে? আচ্ছা, আরো যে ডিসেম্বর এবং জুনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ধরেন ডক্টর ইউনূস যদি আর আপনাদের যে চাওয়া ডিসেম্বর, ওনারা বলছেন জুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, জুনের যতটা আগে সম্ভব, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব। তো তাহলে মানে অসুবিধা কোথায়? আমরা এভাবে বলি না, গেলেই বা অসুবিধা কোথায়? তাহলে আমরা এভাবে বলি না কেন যে আগামী ডিসেম্বরেই নির্বাচন, সেই লক্ষ্যে আমরা এগুই, দেখা যাক যদি 15 দিন 1 মাস
মানে যদি প্রস্তুতিতে ঘাটতি হয় তখন দেখা যাবে। আমরা কেন জুনের কথা বলছি? জুনে গিয়ে যদি আবার আমরা বলি যে আমাদের তো প্রস্তুতিতে ঘাটতি আছে, আচ্ছা আর কয়েকটা মাস, সেই আশঙ্কা পরবর্তী ডিসেম্বর, সেই আশঙ্কা আছে। কারণ আমরা মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটা চমৎকার নির্বাচন উপহার দেবেন, নির্বাচনী আইন উপহার দেবেন এবং অত্যাবশ্যকীয় সংস্কারগুলো উপহার দেবেন এবং একটা নির্বাচিত সরকার এবং সংসদ উপহার দেবেন। তিনি ইতিহাসের পাতায় থাকবেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো নীরবে, একেবারে পালানোর মতো নীরবে যাবেন না, ফুলেল শুভেচ্ছায় যাবেন। এটা কিন্তু আমরা প্রত্যাশা করি। কাজেই আমরা কোনো ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না। আমরা মনে করি যে ডিসেম্বরকে টার্গেট করেই যদি নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়, যেমন জামায়াত তাদের সকল প্রার্থীদের নমিনেশন দিয়ে ফেলেছে, জামায়াতের প্রার্থীরা মাঠে কাজ করছে। আমার কাছে একেবারে ঘোষণা হচ্ছে না, এখন থেকে আরো 1 মাস আগে বা 2 মাস আগে ঘোষণা হয়ে গেছে এবং তারা মাঠে কাজ করছে। আমার নির্বাচনী এলাকায় মাঠে তারা কাজ করছে। কাজেই এখানে খুব পরিষ্কার। একজন একটা কথা বলেছেন, আজকাল খুব সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে ছোট ছোট দলগুলো নির্বাচন চায় না, কারণ জানে যে তাদের কোনো আসন নেই। এখন আজকে মানে ছোট ছোট আমি নাম উল্লেখ করতে চাই না, যেমন আজকে যে কথাটা এনসিপি বলেছে, না ধরেন এনসিপি নতুন দল, কিন্তু সিপিবি তো নির্বাচন চায়, সিপিবি নির্বাচন চায়, হ্যাঁ চায়। ছোট ছোট দল বলতে আরো যে দলগুলো আমি তো জানি যে ধরেন ববি ভাষা যে দল নতুন, তারাও নির্বাচন চায় এবং পার্থ সাহেব নির্বাচন চান, হ্যাঁ, এবং এরা সকলেই ডিসেম্বরে চায়। তো তাহলে উনি কি বুঝিয়েছেন? তাহলে নিশ্চয়ই এনসিপি কেই বুঝিয়েছেন। অর্থাৎ আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ওটা খুব আলোচিত হচ্ছে। একটা বিরতি নিয়ে ফিরে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত RICL এক্সেলেন্স জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংলাপ সংস্কার নির্বাচনে, বিশেষ করে আজকে বিএনপির সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার, একই সঙ্গে আজকে মার্কিন 2 প্রভাবশালী উপ পররাষ্ট্রমন্ত্রী এসেছেন বাংলাদেশ সফরে। তাদের সঙ্গেও আজকে বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামের বৈঠক হচ্ছে, সে বিষয় নিয়েও আমরা আলোচনা করতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, সামনের রাজনৈতিক পথ কেমন? আজকে যে বৈঠকটি হলো বিএনপির সঙ্গে, সেটির ইম্প্যাক্ট রাজনীতিতে কেমন? এই যে বিএনপি ধরেন ভেতরে যাই হোক, বাইরে এসে বললো তারা একেবারেই সন্তুষ্ট না, এটির কোনো ইম্প্যাক্ট রাজনীতিতে দেখেন সামনে? একই সঙ্গে আজকে যে বৈঠক হয়েছে, ধরেন এনসিপি বললো যে বিএনপি প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, তারা নির্বাচনে যেতেও পারে নাও পারে, একটা অনিশ্চয়তা। জামাত আবার ধরেন একটু ভিন্ন সুর। সব মিলিয়ে সামনের রাজনীতির পথটা কতটা মসৃণ দেখেন? আমি এই যে ডিবেটগুলো, ভিন্ন মতগুলো, আমি প্রায় বলি যে রাজনীতিতে বিতর্ক, মানে আলোচনা, ইভেন ঝগড়াঝাটিও হোক, মানে রাজনীতি একটা সিরিয়াস ব্যাপার। সো এর মধ্যে ঝগড়াঝাটি, মানে আমি কেউ যদি ইউটিউবে সার্চ করেন যে জাপানিজ পার্লামেন্টের মারামারি, আপনি কিন্তু প্রচুর ভিডিও পাবেন। এই জাতিটা পৃথিবীতে সবচেয়ে শান্তিপূর্ণ জাতি, শান্তিপ্রিয় জাতি। ওরা কাঁদার সময়ও চিন্তা করে, ছোটবেলা থেকে এটিকেট শেখায়, তুমি কাঁদছো এতটা জোরে যাতে না হয় পাশের বাড়ির মানুষ হ্যাম্পার্ড হয়। সো এই জাতিটা পার্লামেন্টে মারামারি করছে। তার মানে যেটা বলছি, পলিটিক্স ইজ এ ভেরি সিরিয়াস বিজনেস। সো এর মধ্যে এসবও হবে, কিন্তু এই আলাপগুলো যাতে এটা হয় যে আমরা আসলে আমাদের কিছু সুবিধা চাই। বিএনপি তো 5 আগস্টের পর দিন 6 আগস্ট ইলেকশন হলে বিএনপি সেই ইলেকশনে পার্টিসিপেট করার জন্য ক্যাপাবিলিটি রাখে, তার প্রার্থী রেডি। বরং বিএনপির উল্টো, আজম ভাইদের এখন তো সেটা ফাইট, সেটা হচ্ছে কাকে বাদ দিয়ে নমিনেশন কাকে দেবে। 8 জন, 10 জন, 12 জন চাইছে। আবার অন্য দলটা মনে করছে, ধরুন এনসিপির কথা আসলে, এনসিপি মনে করছে তাদের তো 300 ক্যান্ডিডেট তারা দিতে চায়, এবং আমি এটাকে ওয়েলকাম করি। একটা দল 300 ক্যান্ডিডেট না দিলে সে কিন্তু এটা বোঝাতে পারে না যে আম ইন বিজনেস, আমি 5টা সিট নিতে আসি, আমি ক্ষমতায় যেতে এসেছি। জাসদ যে কাজটা করেছিল 73 সালের নির্বাচনে। তো যে কথাটা বলছিলাম, এখন এটুকু পর্যন্ত আম হ্যাপি যে তারা সময়টা বাড়াতে চায়, কিন্তু এটা খুবই সংকটের ব্যাপার হয়ে দাঁড়াবে। এটার যে একেবারে কোনো রকম কোনো আলামত নেই তা না, সেটা হচ্ছে নির্বাচনটাকে অনেকখানি পিছিয়ে ফেলে এই সরকারকে যতটা সম্ভব এক্সটেন্ড করার কোনো পরিকল্পনার অংশ যেন তারা না হয়ে ওঠে। এই ডিবেট হোক, ঝগড়াঝাটি হোক, কিন্তু একটা পর্যায়ে নির্বাচনের পয়েন্টে সবাই একমত হবে এবং সবাই পার্টিসিপেট করবে। সেটার ফলাফল কি যদি নির্বাচন বেশি দীর্ঘায়িত হয়?
সেটার ফলাফল হচ্ছে প্রথম, যেমন এমনি প্রাথমিকভাবে আমরা যদি খেয়াল করি যে এই সরকারকে খুবই গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে, যে সরকার এই করে ফেলেছে, সেই করে ফেলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অনেক কিছুই সরকার করেনি যেগুলো সরকারের উপর আরোপ করার চেষ্টা করা হচ্ছে একেবারে মিথ্যেভাবে, মানে অনেক খানিকটা শেখ হাসিনা স্টাইলে, আমি এভাবেই বলতে চাই। চায়না সফর অতি সফল কিছু হয়েছে? উত্তর হচ্ছে না। যথেষ্ট সময় নেই, আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। চায়নায় গেছেন, ভারতের আপত্তি, ভারত পছন্দ করবে না, তারপর আমি চায়নায় গেছি, আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আছে, এই পয়েন্ট অফ ভিউতে ইটস ফাইন। কিন্তু ওখানে যা যা হয়েছে কিচ্ছু নতুন হয় নাই, বরং ন্যূনতম যা পেতে পারতাম আমরা পাই নাই। আই ক্যান প্রুভ ইট। কিন্তু এটাকে ইনফ্লেট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকারের ব্যর্থতা যদি বলি, ধরুন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে বলে, বা অ্যাটলিস্ট একটা ওপেনিং তৈরি হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা রিপোর্ট করছে। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জনৈক তথাকথিত সাংবাদিক অনেকগুলো ইস্যু, বাংলাদেশের কিন্তু একটা মিছিলে লাদেনের ছবি দেখানো হয়েছে, এই ছবিগুলো স্প্রেড করবে। সরকার দেখবেন এদের বিরুদ্ধে খুব সঠিক বা কঠোর স্টেপস নিতে পারছে না। যতদিন যাবে আপনি দেখবেন যে এদের বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে যাবে মনে করি না, কিন্তু ভারত বসে আছে, আওয়ামী লীগ বসে আছে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য। এটা কিন্তু আমাদের ডিজাস্টার তৈরি করবে, ইকোনমি ভালো কাজ করবে না। যে কারোর সাথে আমি এই ডিবেট করতে প্রস্তুত আছি, যে সরকারটা আনসার্টেন, যে সরকারটা নির্বাচিত না, সেই সরকারের সময় বিনিয়োগকারীদের কনফিডেন্স আসে না, এটাই নিয়ম। এবং বাংলাদেশে ব্যক্তি খাতের ইনভেস্টমেন্ট কমছে। নট অনলি দ্যাট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 71% কমে গেছে এই সরকার ক্ষমতা থাকার প্রথম 6 মাসের মধ্যে। তো সুতরাং এইরকম নানান ক্রাইসিস আসলে আসতে থাকবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন তৈরি হবে, এবং বাংলাদেশের প্রশাসন, পুলিশ ইনক্রিজিংলি সামনে দিন যাচ্ছে, কিন্তু তারা যথেষ্ট ভালো পারফর্ম করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে যদি একটা নির্বাচিত সরকার জনগণের ভোটে, সেটা বিএনপি হোক, সেটা জামায়াত হোক, সেটা এনসিপি হোক, প্রশাসন এবং পুলিশ এত সহজে সরকারকে কোঅপারেট করব না এটা বলা সম্ভব হবে না। সুতরাং দেরি করা আমাদের জন্য সব দিক থেকে ক্ষতিকর হবে। সরকার রিয়েলাইজ করছে বলে মনে হয়? ধরেন আপনি যে গ্রাউন্ডগুলো বললেন, সরকার বোঝে না, মানে সরকার প্রধান যে আমাদের প্রধান উপদেষ্টা সহ অনেকেই বোঝেন। এবং আমি আবারও বলছি, আমি এটা প্রেডিক্ট করি, সরকারের একটা অংশ নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়। ক্ষমতার তো আসলে এক ধরনের আনন্দ আছে, কেউ যদি ক্ষমতা ট্রুলি উপভোগ করে তাহলে সেখান থেকে সরতে ইচ্ছা হবে না। এবং বাংলাদেশের ক্ষমতা অকল্পনীয় রকম ক্ষমতা, অনেকেই সেই ক্ষমতা যদি উপভোগ করেন, কারণ ওই যে বলছি সরকারের মধ্যে একটা অংশ আছে। আমি একটু আগেই বললাম যে একজন প্রেস সচিব কিভাবে 5 বছর থাকার ভিডিও, 5 বছর থাকার স্ট্যাটাস শেয়ার করে, পারেন না, এটা কখনোই করতে পারে না, কিন্তু তারা করছেন। যেটা সরকারের ক্রেডিট না, সেই ক্রেডিট ক্লেম করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অনেক হওয়ার কোনো কারণ আছে নেই, একজন একটা প্রেজেন্টেশন দিয়েছে, সেটা নিয়ে যে পরিমাণ হাইপ তৈরির চেষ্টা হয়েছে, এগুলো সব কিন্তু ওই কারণে। আমি এটুকু বলে শেষ করি, একটু বলেও ফেলি। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ যে ভাষণ দিয়েছেন 26শে মার্চের আগে, চায়না যাওয়ার আগে, উনি ওনার সাফল্যের বিরাট তালিকা দিলেন। আপনার এখানেই সম্ভবত সেদিন ছিলাম, উনি ভীতি কি কি আছে সেগুলো বললেন, তিনি এসব যুক্ত করলেন। একটা সরকারকে তার প্রাপ্য ক্রেডিটের চাইতে বেশি ক্রেডিট ক্লেম কখন করতে হয়? দুটো কারণে। একটা হচ্ছে আইদার আপনি যদি নির্বাচন করেন, অথবা আপনি যদি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চান। শেখ হাসিনা যেটা করতো, নির্বাচন করলে বলবেন দেখো আমি এই করেছি, আমাকে ভোট দাও। আর নির্বাচন না করে আরো ক্ষমতায় থাকতে চাইলে শেখ হাসিনা বলতো আমি তোমার জন্য এই 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 উন্নতি করেছি, সুতরাং ভোট চুরি করে টোরে থেকে গেলে তুমি বেশি আপত্তি করো না। তো সরকারের মধ্যে ওই ধরনের লক্ষণ আছে এবং এই ধরনের একটা ন্যারেটিভ বিল্ডিং এর চেষ্টা আছে। জি, অনেক ধন্যবাদ। আহমেদ আজম খান, জামাতের সঙ্গে বিএনপির এখনকার সম্পর্কটা কেমন একটু স্পষ্ট হতে চাই। বিষয়টা হচ্ছে যে জামাতের আগের যে সুর ছিল, নির্বাচন হবে, সংস্কার বিচার প্রক্রিয়া শেষে বা ন্যূনতম সংস্কার শেষে, খুব বেশি মিলতো না বিএনপির সঙ্গে। একরকম এনসিপির সুরে, স্যার যেটি বলছিলেন যে এনসিপির সুরে জামাত কথা বলতো। আমরা আজকে দেখলাম যে জামাত একেবারেই, ধরেন বিএনপি ডিসেম্বর বলছে, এখন জামাত বলছে যে আগামী রমজানের আগে যাতে নির্বাচনটা হয়ে যায়, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে যাতে নির্বাচনটা হয়ে যায়। এটা কি ধরেন বিএনপির যে শীর্ষ নেতৃবৃন্দ খালেদা জিয়া, তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে সাক্ষাৎ বৈঠক হয়েছে তার পরের সমীকরণ এটি কিনা? না, জামায়াতের সাথে দীর্ঘ সময় আমাদের জোট ছিল, এখন জোট নেই। আমরা তখনও বলেছিলাম যে এই জোটগুলো কোনো আদর্শিক জোট না, নির্বাচনী জোট বা আন্দোলনের জোট। এখন জামায়াতের সাথে জোট নেই, কাজেই জামায়াতের সাথে আমাদের গণতান্ত্রিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দলের
বা গণতান্ত্রিক দলের যে সম্পর্ক সেটুকুই, এর বাইরে কিছু নেই। যুগপৎ আন্দোলনে জামায়াত ছিল, কিন্তু যুগপৎ আন্দোলনে তার চেয়েও আমাদের সাথে অনেক কাছে, যেমন নাগরিক ঐক্য, যেমন 12 দলের যে জোট, যেমন আরও অনেকেই ছিল। তো সকলের সাথেই এখন সমান্তরাল সম্পর্ক। তবে আমাদের আগামী নির্বাচনে আমরা সকলের সাথেই সেই সুসম্পর্ক রেখেই নির্বাচনটাই যেতে চাই। জামায়াতের সাথে আমাদের বিশেষ কোনো সম্পর্ক নেই। জামায়াত লন্ডনে যে মানে আলাপ আলোচনা হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা আপনি? মানে আপনার মাধ্যমে কিছু জানতে চাই। আমার মনে হয় যে সেরকম কোনো আলোচনা যদি হতো তাহলে হয়তোবা ইতিমধ্যেই আপনারাও জেনে যেতেন যে জামায়াতের সাথে কোনো নির্বাচনী জোট হচ্ছে বা জামায়াতের সাথে কোনো সমঝোতা হচ্ছে। গণতন্ত্রে যেটুকু একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের থাকে সেটুকুই, এর বাইরে জামায়াতের সাথে বিশেষ কোনো সমঝোতা নেই বা সমঝোতার সম্ভাবনাও নেই। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে, মানে এই কথা কোনো যৌক্তিকতা আছে? যৌক্তিকতা আছে, নিশ্চিতভাবে যৌক্তিকতা আছে। এখনই আমরা দেখছি যে বাংলাদেশে একটা পরিবেশকে অস্থিতিশীল করবার জন্য, আজকে আপনি ছিলেন কিনা রাস্তায় আমি জানি না, আজকে ফর নাথিং ওই তেজগাঁ পলিটেকনিকের ছাত্ররা 7 ঘন্টা রাস্তা আটকে রেখেছে। সারা দেশেই তো পলিটেকনিক, সারা দেশেই আজকে এরকম অবস্থা। তো সেইখানে 6 দফা দাবিতে তাদের যে কয়জন ছাত্র ছিল তার চেয়ে অনেক বেশি পুলিশ আসতে পারতো, সেই পুলিশ শক্তি আমাদের আছে। তারা যদি চেষ্টা করত তারা সরিয়ে দিতে পারত। 7 ঘন্টা কেন অপেক্ষা করতে হয়েছে? এইটা যদি গণতান্ত্রিক রাজনৈতিক দলের ক্ষমতাসীন থাকতো, নির্বাচিত সরকার থাকতো, তাহলে কিন্তু এই 7 ঘন্টা এইভাবে জনগণের রাস্তা আটকিয়ে ঢাকা শহরকে অচল করে দেওয়ার চেষ্টা করতো না। কারা এরা কারা? আবার আগামীকালকেও রেল ধর্মঘট করবে। এরা কারা? এখন এই সরকার কি কোনো দাবি বাস্তবায়নের সরকার? তার মানেই এখানেও ফ্যাসিবাদের কারসাজি আছে। এবং যত নির্বাচন যত বেশি প্রলম্বিত হবে, তত এই অদৃশ্য ষড়যন্ত্রকারী শক্তি, ফ্যাসিবাদী শক্তি, এরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। আমাদের প্রশাসনও আমি মনে করি সেভাবে সরকারকে সহযোগিতা করছে না। প্রশাসনের বিভিন্ন জায়গায়ও ফ্যাসিবাদের দোসররা এখনো আছে। সরকার কেন তাদের চিহ্নিত করতে পারছে না? আজকে তো এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। দেখুন, এনসিপি নিয়ে আমার মন্তব্যটা একটু অন্যরকম। এনসিপি ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যে একটা কিংস পার্টি গঠিত হয়েছিল, তখনও কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন কেউ ঘোষণা দেয়নি, কিন্তু এই সরকারের আমলে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কিন্তু ঘোষণা দিয়েছেন যে ছাত্ররা একটা দল করছে, আমিও চাই ছাত্ররা একটা দল করুক। এবং তার উপদেষ্টা পরিষদ থেকে একজন গিয়ে ওখানে আহ্বায়ক হয়েছে। অর্থাৎ এটা পুরোপুরি একটা কিংস পার্টি বলা যায়। তারপরেও এরা আমার সকলেই সন্তান সম, এদের নিয়ে আমি খুব জোর মন্তব্য করব না। আমি মনে করি এরা মেধাবী, কিন্তু এদের অভিজ্ঞতা নেই। মেধা এবং অভিজ্ঞতার সংমিশ্রণ না হলে কিন্তু পরিপূর্ণতা পাবে না। এখন এরা যে বলছে যে বিএনপির পক্ষে প্রশাসন, আমি তো নিজে প্রমাণ যে বিএনপির বিপক্ষে প্রশাসন। এবং অনেকেই বলে যে এই সরকার তো এনসিপির সরকার, কারণ এনসিপির যে কোনো একটা ছেলে, মানে ছেলে বললাম এই জন্য যে সন্তান সম আমার, তারা যেখানে যায় প্রশাসন তটস্থ হয়ে যায়। কিন্তু বিএনপির এই যে আমরা যাই, প্রশাসন কিন্তু উঠে দাঁড়ায়ও না, কারণ মনে করে যে আমরা সরকারের কেউ না। এবং আমরাও চাই যে না, আমাদের ফেভার দরকার নেই, আমরা চাই নিরপেক্ষ প্রশাসন এবং এই নিরপেক্ষ প্রশাসনের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন। কাজেই এনসিপির মন্তব্য নিয়ে আমি এর চেয়ে বেশি বলতে চাই না। আমি শুধু এটুকু বলবো যে আজকেও ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল বলেছেন যে সংস্কার শেষ করে নির্বাচনে যেতে হবে, এবং এনসিপিও বলছে। আচ্ছা, সংস্কার কি এটা শেষ করার কোনো জিনিস? এটা তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে যুগ যুগ ধরে। তো কাজেই আমাদের তো এই সরকারের চেয়ে অনেক বড় সংস্কার প্রস্তাব আছে, 31 দফা
রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব, ওই 31 দফার মধ্যে এই সরকারের সংস্কারের সবকিছু আছে। কাজেই নির্বাচিত সরকার এসে সেগুলো এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট একটা বিরতির সময় হয়েছে, আবারও জনতন্ত্র গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংলাপ সংস্কার নির্বাচন বিষয় নিয়ে। ডাক্তার জাহিদ, আশা দেখেন কিনা আসলে এই যে ধরেন নানা রকম রেটরিক, একই সঙ্গে সোজাপথ বাঁকাপথ নানা রকম বক্তব্য আসছে, আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ মনে হয়? বিশেষ করে মার্কিন যে 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসলেন এবং তাদের সঙ্গে 3 দলের যে বৈঠক হলো, সেটির আউটকাম কি দেখেন? সেটি কি আসলে গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ তো বটেই, তবে আমেরিকার এখনকার পলিসিকে আগের সাথে তুলনা করলে আমরা ভুল করব। বিশেষ করে বাইডেনের সময় তাদের যে পলিসি ছিল সাউথ এশিয়া নিয়ে, বাংলাদেশ নিয়ে, তারা দেখিয়েছেন তারা কতটা সিরিয়াস। কিন্তু ট্রাম্পের যে প্রশাসন, ট্রাম্প আগের 4 বছরে এটা প্রমাণ করেছেন আসলে ট্রাম্প তার ব্যক্তিগত আমেরিকার কিছু হিসাবে সত্যি কথা আমেরিকারও না, বাংলাদেশকে নিয়ে যে আমেরিকা আগে মাথা ঘামিয়েছে এটা কিন্তু আমেরিকার স্বার্থে, এটা বাংলাদেশের স্বার্থে না। তো সে কতটা শর্ট টার্ম কতগুলো রেটরিক তার আছে, সে কিছু ভোটার আছে তাদের কারণে। সো এখানে আমেরিকা আসলে আর খুব বেশি ইনভলভড হবে বলে আমি মনে করি না। রাদার আমাদের সামনে একটা ঝুঁকি তৈরি হয়েছে। 9/11-এর পরে ঘটনাটা হয়েছিল, সেটা হচ্ছে আমেরিকা ভারতকে তার এই অঞ্চলে তার পলিসি বাস্তবায়ন বা সব কিছুর ক্ষেত্রে একচ্ছত্র দায়িত্ব দিয়েছিল। ট্রাম্প আসার পর কিন্তু বাংলাদেশকে ভারতের দেশ থেকে আলাদা করা হয়েছে এবং বাংলাদেশে কেলি কিডারলিং বলে একজন অ্যাম্বাসেডার এসেছিলেন আমেরিকা থেকে, বাংলাদেশের অ্যাম্বাসেডার না, ওদের ফরেন মিনিস্ট্রিতে কাজ করেন, তিনি এটা বলে গিয়েছিলেন। কিন্তু এই ঝুঁকি আমি এখন দেখি যে নানান ইস্যুতে ট্রাম্পের সাথে ইন্ডিয়ারও কনফ্লিক্ট আছে, কিন্তু এই ফরেন পলিসি ইস্যুতে সে ইন্ডিয়ার সাথে অ্যালাইন্ড হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সুতরাং আমেরিকা যে আলাদা করে কিছু রোল প্লে করবে তা না। আর আপনি আশার কথা যেটা বলছিলেন, আমি আসলে আশা করি, কারণ দিনের শেষে আমরা এখন ডিবেট করছি আর যাই করি, দিনের শেষে আমরা সবাই তো আসলে একটা জায়গায় ছিলাম, আমরা এই দেশের গণতান্ত্রিক রূপান্তর চেয়েছি, কম হবে বেশি হবে ফাইট করব, কিন্তু আমার মনে হয় একটা পর্যায়ে আমরা এক জায়গায় এসে দাঁড়াতে পারবো। আর একটা জিনিস একটু যোগ করে রাখা জরুরি, সরকারকে কিন্তু এখানে একটা রোল প্লে করতে হবে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, সেটা ডেইলি স্টার সম্পাদকের সাথে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আমরা ফ্যাসিলিটেটর, সামনে আসলে সরকারকে ফ্যাসিলিটেটর হতে হবে, সরকার যাতে কোনো দলের প্রতি বায়াসড এটা না হয়। এবং আমি এই প্রসঙ্গে একটু আগ বাড়িয়েই বলে রাখি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে 2জন ছাত্র উপদেষ্টা মন্ত্রী উপদেষ্টা হিসাবে আছেন তাদেরকে খুব দ্রুত সরকার থেকে সরিয়ে দেওয়া সরকারের উচিত হবে, অন্তর্বর্তীকালীন সরকারের। সেটা হলে তখন এই ব্যাপারগুলো তার ফ্যাসিলিটেট করা সহজ হবে। শেষ মুহূর্তে তারা এই দলে যোগ দেবে মনে হয়? শেষ মুহূর্তে দিক আর যখন শেষ মুহূর্তে ধরুন এইভাবে ব্যাপারটা এইভাবে বলি, ওনারা যোগ দেবেন বলছেন। জনাব আসিফ মাহমুদের বাবা একটা ভিডিও সবার সামনে এসছে, তার সন্তান কি কি করেছেন এলাকায়, তিনি নির্বাচন করবেন এবং ওনারা তো নিশ্চয়ই এনসিপিতে করবেন। তার মানে খেয়াল করি আপনি বুকে এনসিপি নিয়ে একটা সরকারে আছেন, মানে এটা কি হতে পারে? আমি ধরুন উপদেষ্টা এ বি সি 3 জন এভাবে যদি বলে যে আমরা বিএনপিতে যোগ দিতে পারি, তবে যখন যোগ দেব তখন সরকার থেকে রিজাইন করব, ওই 3 জনকে কি অন্য কেউ মানবে? বা 2জন জামাত যদি বলে যে আমরা সরকারে আছে আপাতত কিন্তু আমরা জামাতে যোগ দিতে পারি, তবে সরকারে থাকা অবস্থায় যে আমরা রিজাইন করে যাব, ক্যান ইউ সে দ্যাট? সো 2জন উপদেষ্টা এভাবে থাকলে আসলে সরকারের ফ্যাসিলিটেট করা হবে। এবং আজম ভাই যেটা বলেছেন হুইচ ইজ ভেরি রাইট, আমাদের প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসের সাথে যে ইন্টারভিউ দিয়েছেন তখন আরও কিছু ভয়ঙ্কর কথা বলেছেন। এক তো বলেছেন তারা দল করুক, তারপর উনি বলেছেন রক্ত দিয়ে তারা যা অর্জন করেছে সেটা তাদেরই রক্ষা করতে হবে, না হলে আগের সিস্টেমে যেভাবে চলতো অন্যরা এসে সেই সিস্টেমে মতো করেই সব কিছু করতে থাকবে। এর মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে এবং একটা স্পষ্ট পক্ষপাত আছে। সরকারের এই জায়গা থেকে সরে আসা, কনফ্লিক্টিং গ্রুপগুলোর মধ্যে সরকার যাতে ফ্যাসিলিটেট করে। শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে এই সরকারের ধরেন খুব হয়তো আগে প্রশ্নটা করছি, তারপরেও বিএনপিকে কি আন্দোলনে নামতে হবে বলে বা বিএনপি আন্দোলনে নামবে বলে মনে করেন কিনা? আমি ঠিক আন্দোলনে নামবে বলে মনে করি না। আমার ধারণা বিএনপি মাঠে তার প্রেজেন্স দেখাবে, বিএনপি সমাবেশ করবে, বিএনপি মিছিল করবে এবং তার শক্তি দেখাবে। বিএনপির তো আসলে গণতন্ত্র যখন আমরা আসলে সংখ্যার শক্তি একটা বড় ব্যাপার, গণতন্ত্রের বয়ানের শক্তি লাগে কিন্তু দিনের শেষে ওটা সংখ্যার শক্তি। সো বিএনপি ওই কাজগুলো সম্ভবত করতে থাকবে। জি, অনেক ধন্যবাদ। আহমেদ আসিফ খান, সামনের পরিকল্পনা কি? ধরেন আপনারা তো আজকে সন্তুষ্ট হতে পারলেন না, ডিসেম্বরে নির্বাচন হলো না, জুনে হলো না, বিএনপি কি করবে আসলে? আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই যে শেষ পর্যন্ত সরকার
আমাদের দাবি মেনে নেবে, কারণ দাবিটা আমাদের না, দাবিটা সকল রাজনৈতিক দলের, অর্থাৎ রাজপথের রাজনৈতিক দলগুলোর সকলের, এবং দাবিটা জনগণের। জনগণ মুখিয়ে আছে ভোট দেবার জন্য, গত 17টি বছর ভোট দিতে পারে নাই, জনগণ এখন ভোট দিতে চায়। কাজেই এই না, অনেকে বলছেন যে এখনই দেশ ভালো চলতেছে, বিএনপি আসলে আবারও চাঁদাবাজির দেশ হয়ে যাবে। এটা অনেকের মধ্যে কত পার্সেন্ট, দেশের কত আচ্ছা, পার্সেন্ট? আমি একটা সেকেন্ড একটু ইন্টারাপ্ট করি। ধরেন এই যে অনেকে বলছে চাঁদাবাজিতে ভরে যাবে, এটা তারা পলিটিক্সের মাঠে বলুক। গণতন্ত্র মানে কি? খুব ক্রুড একটা কথা বলি, গণতন্ত্র যদি মনে করে যে আমি তা কোট অ্যান্ড কোট বলছি, চাঁদাবাজের দলকে আমি ভোট দিয়ে ক্ষমতায় আনবো, ওটা আপনি ঠেকাতে পারবেন না, ওইটা দেখিয়ে আপনি নির্বাচন বন্ধ করতে পারবেন না। জি জি, খুব চমৎকার কথা বলেছে ডক্টর জাহেদ। তো ওই পার্সেন্টেজ কত? ওই পার্সেন্টেজ যদি 51-এ যায়, ঠিক আছে, যারা মনে করে তারাই জিতবে, কিন্তু নির্বাচনটা তো দরকার। নির্বাচন না হলে তো গণতন্ত্রের যাত্রা যদি আমরা শুরু করতে না পারি, 54 বছর কিন্তু চলে গেছে, আমরা কিন্তু বারবার হুচট খেয়েছি, এবার কিন্তু আমরা হুচট খেতে চাই না। এই যে 5ই আগস্টের চেতনা, এটা কিন্তু আর হুচট খাওয়ার চেতনা না। 5ই আগস্টে কিন্তু আমরা সকল রাজনৈতিক দল, যেমন বিএনপির 800 নেতাকর্মী নিহত হয়েছে নির্মমভাবে। এর আগের 15.5 বছরের রাজপথের লড়াইয়ে তো রক্ত, গুম, খুন, 60 লক্ষ মামলা, এগুলো তো আপনারা সবই জানেন। অতএব আমাদের যে ত্যাগ তিতিক্ষা, এটা কিসের জন্যে? গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তার মানে গণতন্ত্রকে মুখ থুবড়ে ফেলে দিয়েছিল ফ্যাসিবাদী শক্তি। ধরেন আপনার দৃষ্টিতে বা বিএনপি কি মনে করে যে মানে নির্বাচন হওয়ার জন্য আপনাদের যে দাবি, সেই দাবির প্রধান বাধা এনসিপি? এখন আমরা কোনোটাকেই বাধা মনে করি না, আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল বাধাই আমরা অতিক্রম করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বেশিরভাগ দল তো এখন নির্বাচন চাচ্ছে। আজকে জামাত ইসলামী যেটি বললো খুব স্পেসিফিক, যে ডিসেম্বরের পর পর দলই নির্বাচন চাচ্ছে। এখন এনসিপি যেমন বলছে যে এই অবস্থায় নির্বাচন সম্ভব না। এনসিপির বক্তব্যটা ওই যে এনসিপি একেবারেই নতুন দল, তাদের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে যে এই আগামী ডিসেম্বর বা পরবর্তী জুন, এর মধ্যে আমরা কতটা গোছাতে পারবো, কয়টা আসন পাবো, নতুন রাজনৈতিক দল হিসেবে কতটা দাঁড়াতে পারবো, এই সংশয় তো তাদের মধ্যে আছেই। এখন এই সংশয় নিয়ে কবে কে দাঁড়াবে, তখন নির্বাচন হবে, তাহলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুই হবে না। বিএনপির সঙ্গে এনসিপির কোনো নেগোসিয়েশন হচ্ছে? শুনুন, রাজনীতিতে যে সমঝোতা হচ্ছে না বলে সমঝোতা রাজনীতিতে হতে পারে, রাজনীতিতে মত পার্থক্য হতে পারে, সবকিছুই গণতন্ত্রের অংশ, গণতন্ত্রের সৌন্দর্য। এখন এনসিপি কি চিন্তা করছে, এনসিপির সাথে এই মুহূর্তে বিএনপির কোনো আলোচনা হচ্ছে না, ভবিষ্যতে হবে না এটাও বলা যাবে না। গণতান্ত্রিক দলগুলোর মধ্যে তো আলাপ আলোচনা চলতেই পারে। এখন কার সাথে কখন সমঝোতা হবে অথবা হবে না, নির্বাচনে কি হবে, বড় কথা হলো আমরা নির্বাচন চাই, কারণ আমরা মনে করি নির্বাচন যত দেরি হবে দেশ ততই অনিশ্চয়তার মুখে পড়বে। আপনি কি বিশ্বাস করেন যে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নির্বাচনের পথে যাবে দেশ, নাকি আবারও সামনে সংঘাত, অনিশ্চয়তা? আমি বিশ্বাস করি যে শান্তিপূর্ণ, শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পথেই নির্বাচনের পথে দেশ হাঁটবে এবং ডিসেম্বরেই হাঁটবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন বলছে যে ডিসেম্বরকে টার্গেট করে আমাদের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে আমরা বলছি, সকল রাজনৈতিক দল বলছে, সরকারও কিন্তু প্রচ্ছন্নভাবে ডিসেম্বর বলে তারপরে জুন বলছে। অতএব আমরা মনে করি যে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হবে, সরকারের ভেতরে এই রিয়ালাইজেশনটা আসবে। ডিসেম্বর না জুন, মাঝামাঝি কোনো কিছু। আমার একদম স্পেসিফিকলি যদি বলে, আমার ধারণা নির্বাচন হয়তো আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হবে, রমজানের আগেই হবে, এর বেশি পেছাবে না, এটা সর্বোচ্চ। অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আর কোনো সংঘাত সহিংসতা সামনে না হোক, রাজনীতিবিদরা ঐক্যমত্যে পৌঁছাক। আমি শেষ কথাটা এই বলতে চাই যে নির্বাচন নিয়ে, গণতন্ত্রের অগ্রযাত্রা নিয়ে আর আমরা বা বাংলাদেশ পুরো জাতি আর অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই। অনেক ধন্যবাদ আহমেদ আজম খান, ডাক্তার জাহিদুর রহমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ। রাত আপনাদের বললাম সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করি যে একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে এগোবে বাংলাদেশ, যাদের হাত ধরেই অনেক দূরে এগোবে বাংলাদেশ। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য।